মিনিটের মধ্যে গোটা স্কুল বাড়িটা শূন্য হয়ে গেল। খাঁ খাঁ করা একটা শূন্যতা। শিক্ষকেরা বারান্দায় দাঁড়িয়ে রইলেন। সিঁড়ির মাথায় দাঁড়িয়েছিলেন বৃদ্ধ হেডমাস্টার চন্দ্রভূষণবাবু। 6 ফুট লম্বা শীর্ণ দেহ, সোজা মানুষ, চোখে পলকহীন দৃষ্টি। বাঁধ ভাঙা জলস্রোতের মতো দীর্ঘ মিছিলে সারিবন্দি 350 ছেলের গতিপথের দিকে তাকিয়ে রইলেন। 5 বছরের শিশু থেকে 16-17 বছরের দল চিৎকার করছে, আমাদের দাবি মানতে হবে। চন্দ্রভূষণবাবু নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না। নিজের কানে শোনা ওই শব্দগুলোর অর্থ যেন তিনি উপলব্ধি করতে পারছেন না। ছেলের দল কম্পাউন্ড থেকে বের হয়ে সোজা রাস্তা ধরে চলে গেল। হেডমাস্টার মশাই সিঁড়ির মাথা থেকে ফিরলেন। 6 ফুট মানুষটির পদক্ষেপ স্বাভাবিকভাবেই চিরকালই দীর্ঘ। একটু সামনে ঝুঁকে লম্বা পা ফেলেই তিনি হাঁটেন। বারান্দার কোলেই স্কুলের হল। সারিবন্দি 4টি 4 ফুট বাই 8 ফুট দরজা। একটা দরজার মুখে এসে তিনি থমকে দাঁড়ালেন। মাস্টার মশাইদের দেখতে পেলেন। 14 জন মাস্টারের মধ্যে 4 জন ছাড়া আর সকলেই তাঁর ছাত্র। হেড পণ্ডিত কিশোরীমোহন তার থেকে বয়সে বছর 2-এর বড়। মৌলভী সাহেব জনাব জিয়াউদ্দিন খান তার সমবয়সী। আর 2 জন বিদেশ থেকে এসেছেন। বয়সে তরুণ তাঁরা ছাত্র নন। তাঁদের দিকে তাকিয়ে তিনি কিছু বলতে চাইলেন। ঠোঁট দুটি একবার কেঁপে উঠল। তিনি মুখ ঘুরিয়ে আবার অগ্রসর হলেন। হলের মধ্যে ঢুকলেন। বিস্তীর্ণ হল। 4টি 4 ফুট দরজায় 16 ফুট এবং 6টি দরজার মধ্যে 5টি ও পাশে 2টি 6 ফুট দেওয়ালে 42 ফুট। মোট 58 ফুট হলে পাশাপাশি 3টে ক্লাস শূন্য পড়ে রয়েছে, খাঁ খাঁ করছে। ওপাশের দেওয়ালে মার্বেল ট্যাবলেট গাঁথা রয়েছে। দরজার মাথায় মাথায় ছবি টাঙানো রয়েছে। পশ্চিম দিকের চওড়া দেওয়ালটার মাঝখানে ক্লকটা চলছে। ঘরখানা এমনি স্তব্ধ যে ক্লকটার পেন্ডুলাম চলার শব্দটাই একমাত্র শব্দ হয়ে উঠেছে। অবিরাম শব্দ উঠছে, টক টক টক। কতদিন ছুটির পর এমনই শূন্য স্তব্ধ হলের মধ্য দিয়ে তিনি হেঁটে চলে গেছেন। কত ছুটির দিনে প্রয়োজনে এসে তিনি এই হল দিয়েই লাইব্রেরিতে গিয়ে ঢুকেছেন। কিন্তু কোনোদিন এমন স্পষ্টভাবে তিনি ঘড়ি চলার শব্দ শুনতে পাননি। থমকে দাঁড়ালেন। মনে পড়ে গেল আরেক দিনের কথা, তার একমাত্র পুত্রের মৃত্যুদিনের কথা। 1937 সাল, 16 বছর আগে তার 24 বছরের ছেলে ব্রজকিশোর যেদিন মারা গিয়েছিল সেই দিনের কথা। ব্রজকিশোরের শেষকৃত্য সেরে বাড়িতে ফিরে ব্রজকিশোরের ঘরে ঢুকেছিলেন। বাড়িতে তিনি একা। 10 বছরের ব্রজকিশোরকে রেখে তার মা মারা গিয়েছিল। কাঁদবার কেউ ছিল না। ব্রজকিশোরের ঘরখানায় তার জিনিসপত্র যেমন সাজানো তেমনিই ছিল। টেবিলের উপর সেদিন ব্রজর টাইমপিসটা ঠিক এমনিভাবে শব্দ করেছিল। না, শব্দ ঘড়িটা বরাবরই করত। কতদিন ব্রজর অনুপস্থিতিতে তার ঘরে ঢুকে বই এনেছেন, বই রেখে এসেছেন। এই তো অসুখের সময়ও তিনি বসে থেকেছেন ব্রজর পাশে। ঘড়িটা ঠিক এইভাবে শব্দ করে চলেছে। শব্দ করাই ওর ধর্ম। কিন্তু শব্দটা কানে ঠেকত না। সেদিন ঠেকেছিল, এই আজকের মতোই ঠেকেছিল। অথবা সেদিনের মতোই ঠেকছে আজকের শব্দটা। কাছে এসে দাঁড়ালেন হেড পণ্ডিত মশাই। চলুন, আপিসে চলুন মাস্টার। মশাইটা আর তার মুখ থেকে বের হল না। চন্দ্রভূষণবাবুর মুখের দিকে তাকিয়ে তিনি থেমে গেলেন। চন্দ্রভূষণবাবুর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। তার জীবনের তপস্যার সকল পুণ্য তিনি এই স্কুলকে দিয়েছেন। তার অকাল মৃত্যু হবে না। মনে মনে ভাবতেন, ব্রজকিশোরের বিয়ের সময় একটি মনোহর উৎসব করবার গোপন অভিপ্রায় তার মেটেনি। নবগ্রাম স্কুলের জয়ন্তী উপলক্ষে সে সাধ তিনি মেটাবেন। অনেক বাঁশি, অনেক কাশি, অনেক আয়োজন তিনি করবেন। কিন্তু অকস্মাৎ তাঁর সকল কল্পনা বিপর্যস্ত হয়ে গেল। ছেলেরা ধর্মঘট করে স্কুল থেকে বেরিয়ে চলে গেল। বলে গেল তাকে তারা মানে না। বলে গেল তিনি অত্যাচারী। বলে গেল তার ধর্মকে তারা চায় না। তারা ধর্মান্তর গ্রহণ করেছে। তারা জানিয়ে দিয়ে গেল তাদের ধর্মকে না মানলে তারা তাকে পরিত্যাগ করবে।
হেড পণ্ডিত মশাই ডাকলেন কেষ্টকে। কেষ্ট, অরে কেষ্ট। 70-এর কাছাকাছি বয়স কেষ্টর। স্কুলের ঘণ্টা বাজিয়ে সে আপিস ঘরের দরজার পাশে টুলে বসে ঘুমোয়। বসে বসে ঘুমোনো কেষ্টর অভ্যেস হয়ে গেছে। আজ সে পার্সি ক্লাসের জানলার গড়াত ধরে দাঁড়িয়েছিল। এটা কি হলো, কি কাণ্ড হলো? হেডমাস্টারের সামনে দিয়ে তার হুকুম ডোন্ট কেয়ার করে ছেলেগুলো চলে গেল। হেড পণ্ডিতের ডাক শুনে সে সাড়া দিয়ে তাড়াতাড়ি পার্সি ক্লাস থেকে বেরিয়ে হলে এসে দাঁড়াল। আজ্ঞে, পণ্ডিত মশাই বললেন, হলের দরজাগুলো বন্ধ কর বাবা। এতক্ষণ পর্যন্ত চন্দ্রভূষণবাবু নির্বাক হয়েই দাঁড়িয়েছিলেন। শুধু মৃদুস্বরে পণ্ডিত মশাইকে একবার বলেছিলেন, ব্রজকিশোরের মৃত্যুদিনের কথাটা মনে পড়ে গেল পণ্ডিত মশাই। ওই ঘড়িটার টকটক শব্দ শুনে সকরুণ মৃদু কণ্ঠস্বর। সে কথাগুলো কোনো ধ্বনি তোলেনি, ঘড়িটার পেন্ডুলামের শব্দ একটুও ঢাকা পড়েনি। পণ্ডিত মশাই ছাড়া আর কেউ শুনতেও পায়নি। এবার হলের স্তব্ধতা ভঙ্গ করে তিনি বললেন, না। হলখানা গমগম করে উঠল। ঘড়ির শব্দ আর শোনা গেল না। সূক্ষ্ম মাকড়সার জালের মতো হলখানার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বিস্তৃত নিস্তব্ধতার জালখানা অকস্মাৎ যেন দুটুকরো হয়ে কেটে গুটিয়ে গেল। চন্দ্রভূষণবাবু বললেন, না, স্কুল খোলা থাকবে, স্কুল চলবে। আপনারা যে যার ক্লাসে গিয়ে বসুন। কেষ্ট, তুই যেমন ঘণ্টার পর ঘণ্টা দিয়ে থাকিস, দিয়ে যাবি। স্কুল চলবে। এগিয়ে এলেন সেকেন্ড মাস্টার। বললেন, কিছু মনে করবেন না মাস্টার মশাই, একটা কথা বলবো। বলুন। আপনি ইনস্টিটিউশনের হেড, আপনার কথা আমাদের মানতেই হবে, কিন্তু তাতে ফল কি হবে? সারাটা দিন শূন্য ক্লাসে বসে না হয় আমরা ঘুমিয়েই কাটিয়ে দিলাম, কি বই পড়েই কাটিয়ে দিলাম, কিন্তু হাস্যকর হবে না দেখতে? চন্দ্রভূষণবাবু তার দিকে তাকিয়ে রইলেন স্থির দৃষ্টিতে। গৌরবর্ণ তরুণ, দীপ্ত চোখ, মাথার চুলগুলো রুক্ষ, ধারালো নাক, ঠোঁটের রেখায় কি যেন একটা চাপা অভিপ্রায় অবরুদ্ধ হয়ে রয়েছে। প্রশস্ত কপালের ঠিক মাঝখানে দুটি ভুরুর মধ্যস্থলে একটি সূক্ষ্ম কুঞ্চন দেখে মনে হয় সে অভিপ্রায় ক্ষুব্ধ, সে অভিপ্রায় অপ্রসন্ন। চন্দ্রভূষণবাবু তার দিকে তাকিয়ে বললেন, আপনি আমার সঙ্গে আপিসে আসুন সীতেশবাবু। আপনারা, অন্য মাস্টারদের দিকে তাকিয়ে বললেন, আপনারা ক্লাসে যান। বলেই অভ্যাসমতো দীর্ঘ পদক্ষেপে তিনি এসে আপিসে ঢুকলেন। নিজের চেয়ারে সামনের চেয়ারখানি দেখিয়ে দিয়ে বললেন, বসুন। সীতেশবাবু হেসে বললেন, আপনি আমাকে সন্দেহ করছেন? এ ধর্মঘটে আমি উৎসাহ দিয়েছি। কথা শেষ করে তিনি আবারও একটু হাসলেন। চন্দ্রভূষণবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সন্দেহ নয় সীতেশবাবু, আমার দৃঢ় বিশ্বাস এ ধর্মঘট আপনিই করিয়েছেন। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন সীতেশবাবু। তারপর বললেন, হ্যাঁ, করিয়েছি। অবশ্য আমি একা নই, আপনার প্রাক্তন ছাত্র, এখানকার মাননীয় ব্যক্তিও আছেন, তাও জানি। কিন্তু ছেলেদের নিয়ে যে খেলা খেলছেন, তাতে তাদের ক্ষতির দিকটা ভেবে দেখেছেন? খেলার কথা নয় মাস্টারমশাই, খেলা আমরা করিনি, করেছেন আপনি। আপনিই তাদের খেলনা ভেবেছেন, কিন্তু তারা তো তা নয়। খেলনা আমি তাদের কখনো মনে করিনি সীতেশবাবু। তারা দেশের ভবিষ্যৎ। তারা আমার কাছে সবাই ব্রজকিশোর। তাদের মানুষ, সত্যকারের মানুষ করে গড়ে তুলতে চাই। আজ ৪৯ বছর স্কুল হয়েছে। প্রথম এই স্কুল যখন গড়ে তোলা হয় তখন মাধববাবুর কাছে সকাল থেকে সন্ধে পর্যন্ত বসে থেকেছি। তাকে টাকা খরচ করতে রাজি করিয়েছি। এখানকার সমাজপতিদের দৌড়ে দৌড়ে ঘুরেছি। মাটির ঘর তুলে স্কুল হলো প্রথম। নিজে দাঁড়িয়ে থেকে মজুর খাটিয়েছি। এই স্কুল আমার হাতে গড়া। এখানকার ৬০-এর নিচে যাদের বয়স, তারা আমার ছাত্র। তাদের জিজ্ঞাসা করে আসুন, তারা বলবে আমার কাছে তারা সন্তান ছিল, খেলনা ছিল না কোনোদিনই। কোনোদিন ভাবিনি, আজও ভাবিনি। তাহলে সেকালের ছেলেরা সত্যিই খেলার মতোই নির্জীব ছিল। তাই তাদের নাড়াচাড়া করে ছেলেদের খেলনা ভাবা আপনার অভ্যেস হয়ে গেছে মাস্টারমশাই। আজকাল কাঠের পুতুলেরা কালো ধর্মে সত্যিকারের মানুষ হয়ে উঠেছে। আপনার অভ্যস্ত ধরনের নাড়াচাড়া তারা সহ্য করতে পারছে না। তাদের একটা নতুন জাগরণ হয়েছে, তারা নতুন পথে চলতে চাচ্ছে।
তাদের আপনি খোঁয়াড়ে আবদ্ধ জানোয়ারের মতো আটকাতে চাইলে থাকবে কেন? সেটা আপনি আসবার পর থেকেই হয়েছে সীতেশবাবু, আপনি তাদের জাগিয়েছেন। হেসে সীতেশবাবু বললেন, আপনি আমাকে যে কমপ্লিমেন্ট দিলেন সে আমার চিরদিনই মনে থাকবে মাস্টারমশাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু ঈশ্বর না মানা এ জাগরণ না উন্মত্ততা, এ শিক্ষা কি আপনি দেননি? না, আমার বিশ্বাস ছিল আপনি সত্য বলতে ভয় পাবেন না। আমি অসত্য বলিনি। আপনি এসে যে ময়দানে ক্লাব করেছেন, মাঠে যে ছেলেদের নিয়ে জটলা করেন, সেখানে কি নিয়মিত এই বক্তৃতা দেননি? দিয়েছি, কিন্তু সে স্কুলের বাইরে। স্কুলে আমি এ শিক্ষা কোনোদিনই দিইনি। আমরা কিন্তু স্কুলের ভিতরে এক শিক্ষা, বাইরে অন্য শিক্ষা কখনো দিইনি সীতেশবাবু। সত্য শিক্ষা যখন স্কুলে দেওয়া নিষিদ্ধ হয় মাস্টারমশাই, দেওয়ার যখন উপায় থাকে না, তখন স্কুলের ভিতরে মিথ্যা শিক্ষা দেওয়ার প্রায়শ্চিত্ত এভাবে ছাড়া করবার উপায় কি? আমি তো অন্যায় করিনি। সত্য বাদ দিয়ে সত্য শিক্ষা? হাসেন চন্দ্রভূষণবাবু। ঈশ্বর বাদ দিয়ে সত্য? আপনার সঙ্গে তর্ক করব না মাস্টারমশাই, ছেলেদের দাবি আপনি মেনে নিন, নইলে এ স্ট্রাইক মিটবে না। রিলিজিয়াস ক্লাস স্তোত্রপাঠ এ আমি উঠিয়ে দেব না, নেভার। অপশনাল করে দিন। না, তাও দেব না, তাতে স্কুল উঠে যায়। যা, তাহলে হয়তো শেষ পর্যন্ত। হাসলেন সীতেশবাবু। হাসির ইঙ্গিতের মধ্যেই শেষ পর্যন্ত কি হবে সে কথাটা উজ্জ্বল রয়ে গেল। আমি ক্লাসে যাচ্ছি বলে হাসতে হাসতে সীতেশবাবু বেরিয়ে গেলেন। হেড পণ্ডিত মশাইয়ের পায়ের শব্দে তিনি তার দিকে মুখ ফিরিয়েছিলেন। পণ্ডিত মশাই মৃদুস্বরে বললেন, কাঁদছেন আপনি? চোখের চশমাটা খুলে চোখ মুছে চন্দ্রভূষণবাবু ঈষৎ হেসে বললেন, ব্রজকিশোরের মৃত্যুদিনের কথাটা মনে পড়ে গেল পণ্ডিত মশাই। সন্ধেবেলা তার ঘরে ঢুকেছিলাম, এমনি সাজানো ঘরদোর, শুধু কেউ ছিল না, আর ওই ঘড়িটার মতো সেদিনও টাইম পিসটা টিকটিক করে চলছিল। পণ্ডিত মশাই আবার বললেন, চলুন আপিসে চলুন। বলেই তিনি ডাকলেন, কেষ্ট, অরে কেষ্ট। কেষ্টমণ্ডল স্কুলের পুরনো চাকর ও হেডমাস্টার হেড পণ্ডিত মৌলবীর সমসাময়িক। পণ্ডিত মশাই রসিকতা করে বলেন, চন্দ্র সূর্য যতদিন কেষ্ট আমার ততদিন। মৌলবী জিয়াউদ্দিন বলেন, ওরে বামনা, তাহলে বলছিস তুই চন্দ্র আর হেডমাস্টার সূর্যি, আর আমিটা বুঝি কেউ নই? আমি যে তোদের বয়সী রে বামনা। পণ্ডিতও মৌলবীকে গাল দেন, বলেন, ওরে মামদো, বয়সে এক হলে হবে কি, তুই যে অনেক পরে এসেছিস। পার্সি ক্লাস 5 বছর পরে হয়েছে, আমাদের সঙ্গে তোর সঙ্গ? পণ্ডিত ও মৌলবীতে এমনি গাঢ় প্রীতির রসমাখানো ঝগড়া চিরকাল চলে আসছে। টিফিনের সময় কলকেতে ফুঁ দিত কেষ্ট। মৌলবী বলতেন, এই কেষ্ট, বামনাকে আগে দিবি না, ও টানলে আর কিচ্ছু থাকবে না। পণ্ডিতও হুঙ্কার দিতেন, খবরদার মামদো, তুই তামাক খেতেই পাবি নে, তুই তামাক খাবি কি? কেন রে, তিলক মার্কা বামনা, তামাক খাবো না কেন? ওরে মুখ্যু, তোকে যে তামাক খেতে নেই। কেষ্ট হাসত। চন্দ্রভূষণবাবুই কেষ্টকে নিয়ে এসেছিলেন। তার গ্রামের লোক কেষ্ট, কেষ্টমণ্ডল। স্কুল হয়েছে আজ 49 বৎসর আগে। চন্দ্রভূষণবাবু এসেছিলেন এখানে সেকেন্ড মাস্টার হয়ে। সঙ্গে এসেছিল কেষ্ট। কিশোরীমোহন কাব্যতীর্থ তখন শুধু কাব্যতীর্থ। হেড পণ্ডিত হয়েই এসেছিলেন। আগামী বছর স্কুলের 50 বছর, গোল্ডেন জুবিলি, সুবর্ণ জয়ন্তী। কিশোরীমোহন পণ্ডিত, কেষ্ট এবং মৌলবী জিয়াউদ্দিন সেই অপেক্ষাতেই আছেন। জয়ন্তীর সময়ই অবসর নেবেন। চন্দ্রভূষণবাবুও হেডমাস্টারের পদ থেকে অবসর নেবেন, কিন্তু আচার্য হয়ে থাকবেন। তার জন্য নূতন পদের সৃষ্টি হবে। জয়ন্তীর আয়োজন চলছে। পুরানো ছাত্রদের ঠিকানা জোগাড় করে চিঠি লেখা হচ্ছে। 49 বছরে তো কম ছাত্র এই স্কুলে পড়েনি, অন্তত কয়েক হাজার। চাঁদা তোলা হচ্ছে। একটি সাধারণ সভা ডেকে জয়ন্তী কমিটি তৈরি করা হয়েছে। কয়েকটি সাব কমিটি গঠিত হয়েছে। অনেক আয়োজন। চন্দ্রভূষণবাবুর প্রথম জীবনে রবীন্দ্রনাথ এমন প্রসিদ্ধি লাভ করেননি। তার কাব্য তখন তিনি পড়েননি, পড়েছেন পরবর্তী জীবনে, এবং বৃদ্ধ বয়সেও সে কাব্য তিনি কণ্ঠস্থ করবার চেষ্টা করেছেন।
জয়ন্তীর আয়োজনের প্রথম দিন থেকেই তার মনে একটি লাইন গুনগুন করছে, অনেক বাঁশি, অনেক কাশি, অনেক আয়োজন করতে হবে। অনেক কষ্টে গড়ে তুলেছেন নবগ্রাম হাই ইংলিশ স্কুল, এখনকার নাম নবগ্রাম বিদ্যাপীঠ। ব্রজকিশোর মারা গেছে, নবগ্রাম স্কুল বেঁচে আছে। নবগ্রাম স্কুল তার আরেক সন্তান। যা, তাই যদি উঠে যায়, তাই যা। ব্রজকিশোর মরে গেছে, নবগ্রাম বিদ্যাপীঠও উঠে যা। ৭০ বছর বয়সে তাও সইবে, কিন্তু রিলিজিয়াস ক্লাস আর স্তোত্রপাঠের ব্যবস্থা তিনি তুলে দিতে পারবেন না, কখনও না। নিজের হাতে প্রাণপাত পরিশ্রমে তিনি এই স্কুল গড়ে তুলেছেন। ১৯০৫ সাল, বঙ্গভঙ্গের বৎসর। ২১ বছরের সদ্য ডিস্টিংশনে বিএ পাশ চন্দ্রভূষণবাবু সরকারি চাকরি খোঁজেননি। নবগ্রামে এসে স্কুল করবার চেষ্টায় আত্মনিয়োগ করেছিলেন। গড়ে তুলেছেন, ৪৯ বৎসর তাকে বাঁচিয়ে রেখেছেন, পরিপুষ্ট সমৃদ্ধ করেছেন। স্কুলের প্রথম দিন থেকেই স্কুল বসবার ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গে স্তোত্রপাঠের ব্যবস্থা আছে। স্কুলে এখন ৩৫০ ছাত্র, একটা হলে সব ছেলেদের সংকুলান হয় না। সেই জন্য স্কুলের মাঠে ছেলেরা দলবদ্ধ হয়ে দাঁড়ায়। মাস্টাররা দাঁড়ান সামনের স্কুলের সিঁড়ির উপর। ৪টি ছেলে এই স্তোত্র গান করে, বাকি ছেলেরা তাদের পরে সমস্বরে সেই সুরে স্তোত্রগান করে যায়। চন্দ্রভূষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন, সমস্ত দিনের জন্য মনের তারে সুর বেঁধে নেন। ১৯০৫ সালে স্কুলে কোনো মুসলমান ছাত্র ছিল না। ৭ সাল থেকে মুসলমান ছাত্র ভর্তি হতে আরম্ভ হয়েছিল। তারা এতে কোনো আপত্তি জানায়নি। তারা তখন পার্সি পড়ত না, সংস্কৃত পড়ত। ১০ সাল থেকে পার্সি ক্লাস আরম্ভ হয়েছে। জিয়াউদ্দিন এসেছেন ১০ সালে। জিয়াউদ্দিন শুধু পার্সিই জানেন না, তিনি সংস্কৃতও জানেন। তিনিও আজ পর্যন্ত এ ব্যবস্থায় আপত্তি জানাননি। মুসলিম লীগ আমলে মুসলমান ছাত্ররা আপত্তি জানিয়েছিল। তাতে জিয়াউদ্দিন বলেছিলেন, ওরে বাবা, পঞ্চামৃত দিয়ে হিঁদুরা ঈশ্বরের ভোগ দেয়, তাতে দুধ থাকে, দই থাকে, মধু থাকে, ঘি থাকে, চিনি থাকে। সে কি ঈশ্বরের ভোগ দিয়েছে বলে অখাদ্য হয়? খেলে বিস্বাদ লাগে না দেহের ক্ষতি করে? ও যখন খেতে মিঠা তখন খেয়ে এনে। ছেলেরা শোনেনি, রাগ করেছিল মৌলবীর উপর, নাম দিয়েছিল জিয়াউদ্দিন ভট্টাচার্য। সে সময় চন্দ্রভূষণবাবু মুসলমান ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা করেছিলেন। তখন থেকে তারা আলাদা অন্য জায়গায় কোরআনের প্রার্থনা মন্ত্র পাঠ করে আসছে। আর রিলিজিয়াস ক্লাস, শনিবারই স্কুলের নিয়মিত ক্লাসের পর আধ ঘন্টা ধর্মসভা বা রিলিজিয়াস ক্লাস হয়। হিন্দুর আলাদা, মুসলমানদের আলাদা। এ ব্যবস্থা ১৬ বছরের, ব্রজকিশোরের মৃত্যুর পর থেকে। ব্রজকিশোরের মৃত্যুর আঘাত তিনি আর সহ্য করতে পারছিলেন না। পৃথিবী শূন্য মনে হয়েছিল, জীবন অর্থহীন ভেবেছিলেন। পৃথিবীর আলো নিভে গিয়েছিল। তিক্ত ছাড়া স্বাদ ছিল না পৃথিবীতে, কটু ছাড়া গন্ধ ছিল না, দুঃখ ছাড়া আর কিছু ছিল না সৃষ্টিতে। স্কুলে এসে বসে থাকতেন, চোখ থেকে জল গড়িয়ে পড়ত। ক্লাসে পড়াতে গিয়ে অকস্মাৎ স্তব্ধ হয়ে যেতেন। মিনিট ২ পরে উঠে চলে আসতেন। আপিসে এসে তখনকার সেকেন্ড মাস্টারকে পাঠিয়ে দিতেন, আপনি যান ননীবাবু, আর পারছি না, পারলাম না। চন্দ্রভূষণবাবু সেই সময় গিয়েছিলেন শান্তিনিকেতন। মহাকবির কাছে গিয়েছিলেন, জিজ্ঞাসা করেছিলেন, সান্ত্বনা কিসে, কোথায়? মহাকবি পুত্র শোকাতুর প্রৌঢ়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন, আনন্দের ধ্যানে। বুঝতে পারেননি চন্দ্রভূষণবাবু। পরদিন প্রভাতে উপাসনা মন্দিরে ছিল একটি বিশেষ উপাসনা। কবিগুরু সেদিন নিজে গিয়েছিলেন, চন্দ্রভূষণবাবুকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সে উপাসনা সভা গানে আরম্ভ। সে গান আজও তার মনের তারে অহরহ ঝঙ্কৃত হচ্ছে। তোমারই সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে, তুমি জানো না তোমারে পেয়েছি অজানা সাধনে। আনন্দের সন্ধান, আনন্দের ধ্যান মন্ত্র চন্দ্রভূষণবাবু সেইখানে বসেই পেয়ে গিয়েছিলেন। উপাসনার পর মহাকবির পায়ে হাত দিয়ে মাথায় ঠেকিয়ে বলেছিলেন, আমি পেয়েছি ধ্যান মন্ত্র, ধ্যান পদ্ধতি আমি পেয়েছি। ফিরে এসে তিনি প্রতি শনিবার স্কুলের পর শান্তিনিকেতনের উপাসনা আসরের অনুকরণে এই ধর্মসভার প্রবর্তন করেছিলেন। গান দিয়েই আরম্ভ,
তারপর হিন্দুর উপনিষদ পুরাণ, ইসলামের কোরআন, খ্রিস্টানের বাইবেল থেকে কিছু কিছু পাঠ করা হয়। এতকাল পর ছেলেরা বলছে এ ব্যবস্থা চলবে না, বিদ্রোহ করেছে তারা। তাদের কয়েকজন নিঃসংশয়ে নাকি জেনেছে ঈশ্বর নেই। তাদের সে কথা জানিয়েছেন, নিঃসংশয়ে বুঝিয়েছেন এই নবীন বিদেশি শিক্ষকটি, সেকেন্ড মাস্টার সীতেশবাবু। এই তো মাসখানেক আগে ছোট একটি ছেলে, 10-11 বছরের শিশু, কাঁদো কাঁদো মুখ নিয়ে এসে দাঁড়িয়েছিল। তার কোয়ার্টারের বাইরে ঘরের দরজায় উঁকি মারছিল। চন্দ্রভূষণবাবু স্কুলে যাবার জন্য তৈরি হয়ে তামাক খাচ্ছিলেন চেয়ারে বসে। ছেলেটির দিকে চোখ পড়তেই ছেলেটি সরে গেল, যেন ভয় পেয়েছে। হেডমাস্টার তিনি, গাম্ভীর্য তাকে অভ্যাস করতে হয়েছে, গাম্ভীর্য তাকে রাখতে হয়। দীর্ঘ 49 বৎসরের প্রথম 2 বছর তিনি ছিলেন সেকেন্ড মাস্টার, তারপর তিনি হয়েছিলেন হেডমাস্টার। 23 বছর বয়সের হেডমাস্টার 47 বৎসর আগে। তখন ফার্স্ট সেকেন্ড ক্লাসের ছাত্রদেরই অনেকেরই বয়স ছিল 19-20। স্কুলের দ্বিতীয় বৎসরে বরদা পণ্ডিত এন্ট্রান্স দিয়েছিল। নর্মাল পাশ করে বরদা এন্ট্রান্স পরীক্ষা দিতে এসেছিল। বরদার বয়স ছিল 24। বরদা দাড়ি রেখেছিল, বড় বড় দাড়ি গোঁফ নিয়ে সে ক্লাসে বসে থাকত। চণ্ডীপুরের 2 ভাই নলিন আর নরেন 19 বছর বয়সে দাড়ি গোঁফ নিয়ে মাইনর পাশ করে এসে ভর্তি হয়েছিল 4th ক্লাসে। শম্ভু, ষষ্ঠী, ফুরু, গুলু, ভোলা, হলা, নবীন এই নবগ্রামের বর্ধিষ্ণু ঘরের ছেলে। ব্রাহ্মণ, ভূসম্পত্তিবান, কুলধর্মে তান্ত্রিক, আবার ইংরেজি ফ্যাশনে ঘাড় চেঁচে চুল ছাঁটত, একটার জায়গায় 2টো সিঁথি চিরে টেরি কাটত। সেই সব ছেলেদের শৃঙ্খলাধীনে রাখতে তাকে গাম্ভীর্য অভ্যাস করতে হয়েছিল। নিজের দীর্ঘ দেহের জন্য তিনি ভগবানকে ধন্যবাদ দিতেন। একে বয়স অল্প, তার উপর যদি তিনি মাথায় খাটো হতেন, তবে অভ্যাস করলেও গাম্ভীর্য তাকে মানাত না। হেডমাস্টার হয়ে তিনি দাড়ি রেখেছিলেন, গোঁফ সেকালে কেউ কামাত না। কাপড়, কামিজ, কোট ছেড়ে তিনি চোগা চাপকান পরতেন। তাতে আরও লম্বা দেখাত, আরও গম্ভীর মনে হতো। স্কুলের প্রথম ঘণ্টাতেই তিনি বের হতেন, দীর্ঘ পদক্ষেপে প্রতিটি ক্লাসে ঢুকতেন। প্রতিটি ক্লাস দেখে আপিসে ফিরে আসতেন। গাম্ভীর্য যা একদিন আবরণ ছিল, মুখোশ ছিল, সেইটাই আজ জীবনের আসল চেহারায় দাঁড়িয়ে গেছে। সেকালে ব্রজকিশোর যখন স্কুলে ভর্তি হলো ছেলে বয়সে, তখন সে বাড়ি এসে তাকে বলতো, স্কুলে আপনাকে দেখে এমন ভয় লাগে। হেসে বেশ একটু অহংকার অনুভব করেই তিনি বলতেন, লাগে, বড্ড ভয় লাগে। এবার সশব্দে হেসে উঠতেন তিনি, কিন্তু একটু শব্দ করে হেসেই নিজেকে সংযত করতেন। ছেলের যদি ভয় ভেয়ে যায়, সে যদি স্কুলেই আবদার করে পিতৃস্নেহ, দাবি করে অন্যদের চেয়ে বেশি, তবে সে অপরাধ হবে তার, স্কুলের ক্ষতি হবে। আজ বৃদ্ধ বয়সে প্রাণটা কেমন করে। ব্রজকিশোর বেঁচে থাকলে তার ছেলেদের দিয়ে খানিকটা ছেলেমানুষি করতেন। তার গাম্ভীর্যের মুখোশটা, যেটা অহরহ পড়ে থেকে থেকে আসল মুখেই পরিণত হয়ে গেল, সেটা তারা টান মেরে ছিঁড়ে দিতে পারত। একটু সকরুণ হাসি দেখা গেল মুখে। পারত কি? তারাও কি এই স্কুলে পড়তো না? অন্তত স্কুলে যাওয়ার সময় তারাও ঠিক এই শিশুটির মতোই সংকুচিত হতো। ছেলেটি আবার উঁকি মারলে, মুখখানি যেন কেমন কেমন। তিনি ডাকলেন, কেষ্ট। কেষ্ট তাঁর বই খাতা গুছিয়ে দিচ্ছিল। সে তার দিকে তাকালো। দেখ তো, একটি ছেলে উঁকি মারছে। চশমা নেই, ঠিক চিনতে পারলাম না, কিন্তু মনে হলো মুখখানা শুকনো শুকনো, হয়তো শরীর খারাপ করেছে, কি বাড়িতে কিছু হয়েছে। ছুটি চায়, দেখ তো। কেষ্ট বেরিয়ে গিয়ে ছেলেটিকে নিয়ে এলো। সুন্দর ফুটফুটে ছেলে, মুহূর্তে চিনলেন। এবার আপার প্রাইমারি থেকে বৃত্তি পেয়ে ক্লাস 5-এ এসে ভর্তি হয়েছে। এই গ্রামেরই শ্যামাদাসের ছেলে সুকুমার। শ্যামাদাস তাঁর ছাত্র, অকৃতি ছাত্র। কিন্তু এ ছেলেটি উজ্জ্বল, এ ছেলেটি কৃতি হবে। সে ছাপ যেন ওর মুখে লেখা আছে। সুন্দর আবৃত্তি করে, সুন্দর গান করে, স্তোত্রগানের ধর্তাই ধরে যারা, তাদের মধ্যে সুকুমার একজন। কেষ্ট বললে, কি বলছে বুঝতে পারলাম না। কি বলছে? ঈশ্বর ঈশ্বর বলে, অসুধান আপনি। কি রে সুকুমার, কি হয়েছে? স্যার। বল কি হয়েছে? ঈশ্বর নেই স্যার।
ঈশ্বর নেই? কি? ঈশ্বর নেই? অবাক বিস্ময়ে ছোট ছেলেটির প্রশ্নটির পুনরুক্তি করা ছাড়া আর কোনো উত্তরই বৃদ্ধ খুঁজে পেলেন না। ওরা বলছিল স্যার, বলছিল বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে ঈশ্বর নেই। সেকেন্ড স্যার অনেক বিজ্ঞান পড়েছেন। তিনি বলেছেন যারা বলে ঈশ্বর আছেন তারা ভুল বলে, মিথ্যে বলে। বলেছিলেন এইবার স্তোত্রপাঠ আর ধর্ম ক্লাস উঠে যাবে, উঠিয়ে দেবেন? চমকে উঠলেন চন্দ্রভূষণবাবু। পা থেকে রক্ত উঠতে লাগল মাথার দিকে। বৃদ্ধ বয়সের শীতল রক্ত উষ্ণ হয়ে উঠছে যেন। তিনি সুকুমারের মুখের দিকে তাকিয়ে রইলেন। সেকেন্ড স্যার বলেছেন? চন্দ্রবাবু হাতের নলটা ছুঁড়ে ফেলে দিলেন। তুই শুনেছিস? না স্যার, ওরা বলছিল ময়দান ক্লাবে বলেছেন, ওদের কাছে বলেছে। ওরা কারা? ফার্স্ট ক্লাসের জীবেনদা, ভূপেনদা, আর সেকেন্ড ক্লাসের দীপু, ফিনা। চন্দ্রবাবু নিজেই নামগুলো করে গেলেন, অনেকগুলো নাম। হ্যাঁ স্যার। আবার সে প্রশ্ন করলে, ক্লাস উঠে যাবে স্যার? ঈশ্বর নেই? ছেলেটির করুণ মুখচ্ছবি দেখে চন্দ্রভূষণবাবুর চোখ দুটি হঠাৎ এক মুহূর্তে জলে ভরে গেল। সে জল তিনি মুছলেন না। ছেলেটির পিঠে সস্নেহে হাত বুলিয়ে দিয়ে বললেন, না, ক্লাস উঠে যাবে না। আর ঈশ্বর নেই এ কি কখনো সত্য হয়? আমি তাকে বুকের ভিতর বুঝতে পারি রে। তুইও তো নিজেই বুঝতে পারছিস নে? নইলে তোর মনে এত কষ্ট হচ্ছে কেন? হ্যাঁ স্যার। যা, স্তোত্রপাঠের জায়গায় যা, ঘণ্টা পড়বে, আমি যাচ্ছি। শুকু চলে গিয়েছিল। জীবেন, ভূপেশ, দীপু, ফিনা, নিতু, সীতেশবাবু এদের পিছনে। তিনি না জানা নন, কিন্তু এতটা অনুমান করতে পারেননি। কৃতি ছাত্র, উজ্জ্বল দীপ্ত চেহারা, শিক্ষকতায় অসাধারণ দক্ষতা সীতেশের। এখানে এসেছিল সাময়িকভাবে। পুরনো সেকেন্ড মাস্টার অসুস্থতায় ছুটি নিয়েছিলেন, 6 মাসের ছুটি। সীতেশকে এনে দিয়েছিলেন, তারই পুরনো ছাত্র। সে এখন বিখ্যাত লোক, খ্যাতনামা সাংবাদিক। সীতেশের দক্ষতা দেখে, দীপ্তি দেখে, কর্মক্ষমতা দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সেকেন্ড মাস্টার বাঁচলেন না, 3 মাসের মধ্যেই মারা গেলেন। তখন তিনি নিজেই উদ্যোগী হয়ে সীতেশকে স্থায়ী সেকেন্ড মাস্টার নিযুক্ত করলেন। ময়দান ক্লাব যখন সীতেশ প্রথম করেছিল তখন তিনি খুশি হয়েছিলেন। তিনিই উদ্বোধন করেছিলেন ময়দান ক্লাবের। আশেপাশের সুন্দর জায়গা আবিষ্কার করে সেখানে গিয়ে ক্লাবের অধিবেশন হয়, আবৃত্তি হয়, গান হয়, মুখে মুখে রচনা করে অভিনয় হয়। সীতেশ বক্তৃতা করে, ছেলেরাও করে। হঠাৎ কিছুদিন আগে তিনি অনুভব করলেন শীতের রাত্রে ছোট্ট অগ্নিকুণ্ডটি, যেটির উত্তাপ আরম্ভে প্রাণ সঞ্জীবনী বলে মনে হয়েছিল, সেটি যেন অকস্মাৎ অগ্নিকাণ্ডে বিস্তার লাভ করতে উদ্যত হয়েছে। আগুনটায় খোঁচা দিয়েছিলেন কিশোরী পণ্ডিত। ফার্স্ট ক্লাসের জীবেন কবিতা লেখে, গল্প লেখে। তার ধাতুরূপের খাতা সংশোধন করবার সময় খাতার পাতায় একটা কবিতার খসড়া দেখতে পেয়েছিলেন হেড পণ্ডিত। আজকালকার কবিতা তিনি বোঝেন না, ছন্দ নেই, মিল নেই। অর্থ করতে গেলে মনে হয় অথই জলে ডুবে যাচ্ছেন তিনি। নিজের নাম, বাপের নাম সব ভুলে যাচ্ছেন। তবুও জীবেন কি লিখেছে পড়ে দেখছিলেন। কিঞ্চিত রসিকতা করবার অভিপ্রায় ছিল। কিশোরী কাব্যতীর্থ রসিকতায় বিখ্যাত, কিন্তু কবিতা পড়ে তিনি হঠাৎ সোজা হয়ে বসে খাতাটা দুমড়ে টেবিলের ওপর আছাড় মারতে মারতে ঘষে অল্পক্ষণ স্থির হয়ে নিজেকে সম্বরণ করে নিয়েছিলেন। তারপর বলেছিলেন, বাবা গোপাল, জীবেন, শোনো তো মানিক। পণ্ডিত কবিতাটা দেখেছেন বা পড়েছেন এটা জীবেন বুঝতে পারেনি। সে উঠে দাঁড়িয়েছিল। কাছে এসো গোপাল, বুকে নি, পরানটা জুড়িয়ে নি। আহারে গোপাল আমার। কি বলছেন স্যার? বলছি আমার 14 পুরুষের ছেড়াদ্দ করে তোমার 56 পুরুষের মুখে ছাই দিয়ে, হ্যাঁ বাবা আমার বরাহ গোপাল, তুমি কোন পচা বিল থেকে ধম্মশালুক ফুল তুলে চিনেছ বাবা মানি? এ কি লিখেছ? হ্যাঁ, এ কি? হে নূতন যুগের মানুষ বিধাতা, তোমার আবির্ভাবে ধর্মের ভণ্ডামির পালা হলো শেষ। কুৎসিত কুচক্রের চক্রান্তের দাঁতালো চক্রের দাঁতগুলো ভেঙে গেল। কুবলয় হাতির দাঁত টেনে যেমন ভেঙেছিল কৃষ্ণ,
তেমনি তুমি দিলে ভেঙে চক্রান্তের চাকার দাঁত। অনাচার, শোষণ, পীড়ন, এই দাঁতগুলো। জেরুজালেম, মক্কা, কাশীর মন্দির চূড়া তোমার আবির্ভাবে ভেঙে পড়ল, পড়ছে, পড়বে। আর পড়তে পারেননি। দারুণ ক্রোধে আবার টেবিলের উপর খাতাটা আছড়ে জিজ্ঞাসা করেছিলেন, তোর জ্যাঠাকে পড়িয়েছি, বাবাকে পড়িয়েছি, তোর ঠাকুরদাদা আমাকে দাদা বলতো, তোর ঠাকুমা এমন ভালো মানুষ, ওরে শুদ্ধচারিণী মানুষ। অরে অপেল্লাদ, অবরাহ গোপাল, ধম্মের শালুক চিনতে গিয়ে শুধু পাক ঘেটে এলি বাপ, আর ফতোয়া দিলি শালুক ফুলের গন্ধ পাকের গন্ধ, বর্ণ পাকের বর্ণ, পাপড়িগুলো পাকের। বলিহারি বাপ, বৈজ্ঞানিক গবেষণাটা করেছিস ভালো। অরে অবরাহ, তোর ঠাকুরদাদার বাবা যে পণ্ডিত মানুষ ছিলেন, গুরুগিরি করতেন। তোর ঠাকুরদাদা ছিল পূজারি বামুন। তোর বাপ জ্যাঠাকে পুজোর দক্ষিণে আর আতপ চাল বেচা পয়সায় ইংরেজি শিখিয়েছিল। জীবেন থই হারিয়ে যেন অগাধ জলে ডুবে যাচ্ছিল। প্রত্যুত্তরে কি বলবে খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত মরিয়ার মতো বলেছিল, বিজ্ঞান মিথ্যে বলে না, সে ঠাকুরদাদাই হোক আর তার বাপই হোক, বিজ্ঞানের সন্ধানী আলোতে তাদের সত্য চেহারাটাই ধরা পড়েছে। এবার খাতাখানা পণ্ডিত মশাই ছুঁড়ে ফেলে দিয়ে উঠে চলে এসেছিলেন। বলেছিলেন, দাঁড়া, হাত ধুয়ে আসি। পরের ঘণ্টাতেই তিনি এসে চন্দ্রভূষণবাবুকে বলেছিলেন, সর্বনাশ মাস্টারমশাই, অর্ধেক ত্যাগ করলেও আর রক্ষা নাই, ওটাকে তাড়ান স্কুল থেকে, জিবনেটাকে। চন্দ্রভূষণবাবু হেসে বলেছিলেন, ওরা ছেলে মানুষ, আজকাল সাহিত্যে যা দেখছে, কাগজে যা পড়ছে, সেইটেই ফ্যাশনের মতো অনুকরণ করছে। ও হয়তো কোনো আধুনিক কবির অনুকরণ করেছে, ওর উপর এতটা জোর দেওয়া আপনার ঠিক হয়নি। আপনি ভেবে দেখুন, ভেবে দেখুন, বলে চলে গিয়েছিলেন পণ্ডিত নিজের ক্লাসে। তাতেও চন্দ্রভূষণবাবু হেসেছিলেন। বিজ্ঞানের অভ্যুদয়ে খানিকটা এমন উগ্রতা খুবই স্বাভাবিক। আর জীবেন এই তো বছরখানেক আগে আগমনী কবিতা লিখেছিল স্কুলের হাতে লেখা ম্যাগাজিনে। চিন্ময়ী তুমি মৃন্ময়ী হলে, হও মা এবার জীবনময়ী। ভক্তি ও বিশ্বাসের আতিশয্য প্রকাশ পেয়েছিল সে কবিতায়। পণ্ডিত মশাই ভুল করেছেন। আকাশের রক্তাভ দেখে ঠাউরেছেন দিগন্তে আগুন লেগেছে। ব্রাহ্মণ পণ্ডিত মানুষ, ইংরেজি শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে দেশের সমাজের রূপান্তরে দুঃখ পেয়েছেন। মুখের উপলব্ধির আনন্দের হাসিটুকু মুহূর্তে কৌতুক হাস্যের রূপ নিয়েছিল। একটি সরস রসিকতা তার মনে পড়ে গিয়েছিল। পণ্ডিত মশাই নিজেই এই রসিকতাটি করে থাকেন। মধ্যে মধ্যে ছেলেরা পরীক্ষার সময় কোশ্চেন কঠিন হয়েছে বলে আপত্তি করে। বেশি করে ফেল করা ছেলেরাই। পণ্ডিত বলেন, ভালো করে অনুধাবন করে দেখো বৎস, রক্তসন্ধ্যা বাবারা, রক্তসন্ধ্যা, ঘরে আগুন লাগেনি, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া আছে, দুবার পড়ো, পড়লেই দেখবে জল অথই নয়, এক হাঁটু দিব্যি পার হয়ে হেঁটে যাবে। আহা, ঘর পুড়ে পুড়ে বাবাদের মন চকাভকা হয়ে গেছে। জানিস তো, ঘর পোড়া গরু রক্তসন্ধে দেখেও ভাবে ঘরে আগুন লেগেছে। তা কবার গৃহদগ্ধ হয়েছে বাবা ধৈর্যটির বাহন, মানে ষাঁড়। ওই রক্তসন্ধ্যার উপমাটি দিয়ে রসিকতা করবার কথায় তার মনে কৌতুক জেগেছিল। ঠিক এই মুহূর্তেই এসে ঘরে ঢুকেছিল সেকেন্ড মাস্টার সীতেশবাবু। তার পিছনে জীবেন, ভূপেশ, দীপু, ফিনা, পিন্টু, নিতু। সীতেশবাবুর মুখের হাসিতে কখনো ভাটা পড়ে না। ঠোঁট দুটির কিনারা পরিপূর্ণ করে হাসিটি ছলছল করে। তিনি বলেছিলেন, এই নিন মাস্টার মশাই, ছেলেরা আপনার কাছে এসেছে, ওদের মনে অত্যন্ত আঘাত লেগেছে। পণ্ডিত মশাই সাধু ভাষায় ওদের কটুবাক্য বলেছেন, মানে গালাগালি করেছেন, ওদের বিশ্বাসে আঘাত করেছেন। আপনার সামনে আসতে ওরা ভয় পাচ্ছিল, তাই আমি ওদের নিয়ে এলাম। এবার আপনি শুনুন ওদের কথা। উপলব্ধির আনন্দ, রসিকতার কৌতুক মুহূর্তে একটা চকিত আশঙ্কার ঝাঁকি খেয়ে যেন মিলিয়ে গিয়েছিল। মনে হয়েছিল সামনের চেয়ারে ঝুলানো তার গলার পাকানো চাদরটা অকস্মাৎ সাপ হয়ে স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে রয়েছে। ঝুলে থাকা মুখটার কয়েকটা সুতো বাতাসে কাঁপছে, সে যেন সুতো নয়, সাপটা চেরা জিভ নাড়ছে।
পরমুহূর্তে তিনি আত্মসম্বরণ করে গম্ভীরভাবে ছেলেদের বলেছিলেন, ওয়েলকাম ইন। ছেলেরা এসে বাড়িয়ে দিয়েছিল একখানা গুটানো কাগজ, দরখাস্ত। সীতেশবাবু হেসেই বলেছিলেন, আমি বললাম মুখে বলতে তোমাদের গোলমাল হবে, লিখে আনো। লিখেই এনেছে ওরা। চন্দ্রভূষণবাবু তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করতে গিয়েছিলেন, আপনার ক্লাস নেই? কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়েছিল, নেই, এ ঘন্টা তাঁর বিশ্রাম। তিনি দরখাস্তখানি নিয়ে পড়ে কিছুক্ষণ চুপ করে বসেছিলেন। দরখাস্তে শুধু অভিযোগই নয়, এ অভিযোগের প্রতিকারে তাদের দাবিও তারা জানিয়েছে। অভিযোগ পণ্ডিত মশায়ের বলা ঘটনার থেকে অনেক বেশি, অনেক বিকৃত। এ ঘটনাই একমাত্র অভিযোগের কেন্দ্র নয়। পণ্ডিত মশাই বৃদ্ধ হয়েছেন, তিনি নিতান্তই সেকেলে মনোভাব সম্পন্ন। তিনি পাঠ্য বিষয় অবহেলা করে অধিকাংশ সময় একালের সমস্ত কিছুকে ব্যঙ্গ করে গল্প বলে থাকেন। অনেক গল্প তার একালের রুচিতে অশ্লীল। এছাড়া আজকের ঘটনা নিয়ে অভিযোগ, জীবনের বিজ্ঞান বিশ্বাসে তিনি আঘাত করেছেন। তিনি তার বাপ পিতামহ প্রপিতামহ তুলে ব্যঙ্গ করেছেন এবং আরও অনেক সূক্ষ্ম তীক্ষ্ণাগ্র অথচ সাধারণ দৃষ্টিতে ছোট অভিযোগ। সংস্কৃত ভাষা শেখাতে গিয়ে তিনি ধর্মশিক্ষা দিয়ে থাকেন, বাংলা ভাষা ও সাহিত্যের নিন্দে করে থাকেন। তিনি ইংরেজি জানেন না, ফলে ইংরাজি সংস্কৃত অনুবাদে তাদের অসুবিধা হয়, ইত্যাদি ইত্যাদি। দাবি করেছে এর প্রতিকার চাই। ইঙ্গিতে বলেছে পণ্ডিত মশাইয়ের স্থানে তারা যোগ্যতর একালের পণ্ডিত চায়। প্রত্যক্ষ দাবি করেছে জীবেনকে তার পিতামহ প্রপিতামহ তুলে যে ব্যঙ্গ করেছেন তা তাকে প্রত্যাহার করতে হবে। পড়তে পড়তে বৃদ্ধ বয়সে তাঁর দুই কানের পাতা গরম হয়ে উঠেছিল। সমস্ত দরখাস্তখানির মধ্যে কোথাও যেন বাঁধনের এতটুকু শিথিলতা নাই। নিপুণ গ্রন্থিতে গাঁথা, নিপুণ রচনায় রচিত, সর্বোপরি প্রথম পংক্তি থেকে শেষ পর্যন্ত কোথাও এক বিন্দু বেদনা নাই, আছে ক্ষোভ, ঔদ্ধত্য। চোখ তুলে তিনি ছেলেদের দিকে চেয়ে রইলেন। তার চোখের দিকে তারা তাকাতে পারছে না, মাটির দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে। কিন্তু তাদের অন্তরের উত্তাপ তিনি অনুভব করলেন। এমন উত্তাপ ছেলেদের মধ্যে ৪৯ বছর ধরে তিনি মধ্যে মধ্যে অনুভব করেছেন। কত মতিভ্রান্ত বিকৃত প্রকৃতির ছাত্র নিয়েই না তিনি এই স্কুল চালিয়ে এলেন, তাদের শাসন করেছেন, নিজের অন্তরে দুঃখ পেয়েছেন। কত সময় এক একজনের আচরণে তিনি রাগে প্রায় পাগল হয়ে গেছেন। আবার নিষ্ঠুর বেদনায় চোখে জলও এসেছে, রাত্রে ঘুম হয়নি। নিজের ঘরের মধ্যে পায়চারি করেছেন। কিন্তু এমন দলবদ্ধ ছাত্রের যুদ্ধের আহ্বান তার কাছে এই নতুন, এই প্রথম। আবার একটা গভীর শ্বাস ফেলে বলেছিলেন, ৪৯ বছরের মধ্যে আজও পর্যন্ত স্কুলে কখনো ছাত্ররা বা কোনো ছাত্র এইভাবে শিক্ষকের বিরুদ্ধে দরখাস্ত করেনি, তোমরা প্রথম। ছেলেরা চুপ করেই ছিল, কোনো উত্তর দেয়নি। তিনি আবার বলেছিলেন, পণ্ডিত মশাইয়ের চেয়ে যোগ্য সংস্কৃত শিক্ষক অবশ্যই আছেন, কিন্তু আমি আজও দেখিনি। আজ পর্যন্ত এই স্কুল থেকে যত ছেলে সংস্কৃতে স্টার পেয়েছে, অন্য কোনো বিষয়ে তত ছেলে স্টার পায়নি। আবার তিনি বলেছিলেন, গত বছরের পরীক্ষার ফলেও তাই হয়েছে। সংস্কৃতে ৪টি ছেলে স্টার পেয়েছে, ৫টি ছেলে ফেল হয়েছে, তার মধ্যে একটি ছেলে সংস্কৃতে ফেল করেছে। আমি কি করে তোমাদের কথা মানব যে পণ্ডিত মশাই বৃদ্ধ হয়ে অক্ষম হয়েছেন? তিনি বৃদ্ধ, তিনি অবশ্যই সেকালের লোক, মনোভাব সেকেলে হওয়াই সম্ভব। কিন্তু তোমাদের কথাই মেনে নিয়ে বলছি, তার সঙ্গে যদি সম্বন্ধ হয় পাঠ দেওয়া আর নেওয়ার, পড়ার আর পড়ানোর, তাহলে তার মনোভাব নিয়ে বিচারের প্রয়োজন কি? তিনি একালের সমস্ত কিছুকে ব্যঙ্গ করেন, অশ্লীল রসিকতা করেন। উত্তেজনায় তিনি চেয়ার ছেড়ে উঠে পড়েছিলেন। তোমরা পণ্ডিত মশাইয়ের টিকি, ফোঁটা, মালা নিয়ে যেসব মন্তব্য করো, তাকে অসভ্য বর্বর বলো, সে আমি জানি। তিনি অশ্লীল রসিকতা করেন, তিনি। তার কণ্ঠ রুদ্ধ হয়ে গিয়েছিল ক্ষোভে, ক্রোধে। তিনি ধর্মশিক্ষা দিয়ে থাকেন, এও একটা অভিযোগ। ওহ, তোমরা ধর্ম মানো না, ঈশ্বর মানো না, বিজ্ঞান মানো? তোমরা কতটুকু পড়েছ বিজ্ঞান? তোমরা প্রত্যেকটি ছাত্র যে যে পরিবারে জন্মেছ, মানুষ হচ্ছ, তার প্রত্যেকটি পরিবারে ধর্মাচরণ রয়েছে।
ঈশ্বরে বিশ্বাস রয়েছে, পূজা রয়েছে, পার্বণ রয়েছে। তোমরা বলেছ, দাবি জানিয়েছ সেসব উঠিয়ে দিতে। সংস্কৃত ভাষা ধর্মদর্শন ধর্মজীবন নিয়ে সমৃদ্ধ, সেই তার প্রাণ শক্তি। সে ভাষা শিক্ষা দিতে ধর্ম শিক্ষা দেন তিনি, এটাও তার অপরাধ? ছেলেগুলোর মুখ শুকিয়ে গিয়েছিল। সীতেশবাবু মাথা হেঁট করে কিছু লিখেই যাচ্ছিলেন। এদিকের আলোচনায় তার যেন কোনো আকর্ষণই ছিল না। এবার হঠাৎ মুখ তুলে সেই হেসেই বললেন, বিচারটা একটু একপেশে হয়ে যাচ্ছে মাস্টারমশাই। ধর্মবিচারেও একালে সেকালে অনেকটা প্রভাত হয়নি কি? রাবণের 10টা মাথা 20টা হাত, এ সেকালে যেমন বিশ্বাস করত একালেও তাই করে কি? সেই অনুযায়ী ব্যাখ্যা কি বদলায়নি? একটা মানুষের মস্তিষ্কে 10টা মানুষের বুদ্ধি, দেহে 10টা মানুষের শক্তি, এই ব্যাখ্যা কিনা চলছে আজ? বানর বলতে সত্যিকারের বানর ছেড়ে কি আমরা তাদের অনার্য জাতি বলে ব্যাখ্যা করছি না? কথাগুলি শেষ করেই তিনি লেখা কাগজখানা পকেটে পুরে উঠে দাঁড়িয়ে হাসতে হাসতেই বলেছিলেন, আমাকে মাফ করবেন, আমি বোধহয় অনধিকার চর্চা করেছি। বলেই তিনি বেরিয়ে গিয়েছিলেন। হেডমাস্টার মশাই আত্মসম্বরণ করে ছেলেদের বলেছিলেন, আমি মনে করি মহাকাব্য পুরাণ পড়তে গেলে তাতে যা আছে তাই মেনে নিয়েই পড়তে হবে। তার মধ্য থেকেই তার শিক্ষা হৃদয়ঙ্গম হবে। আগুনে ঝাঁপ দিয়ে অদগ্ধ অক্ষত দেহে কেউ ফিরে আসতে পারে কিনা বিচার করে সীতার অগ্নিপরীক্ষা পড়া চলে না। কিন্তু সে থাক। জীবেনের সঙ্গে যা হয়েছিল পণ্ডিত মশাইয়ের কাছে সে আমি শুনেছি। পণ্ডিত মশাই আমাকে বলেছেন, ব্যাপারটার মূল সেখানেই। জীবেন বিজ্ঞান বিশ্বাস করে, ভালো কথা, কিন্তু কাশী জগন্নাথের মন্দির ভাঙবার কল্পনাটা ভালো কথা নয়। পণ্ডিত মশাই তাতেই বোধ করি ক্ষুব্ধ হয়েছেন। আমিও ক্ষুব্ধ হতাম, কারণ গতবার জীবেন পূজার কাগজে আগমনী কবিতা লিখেছে। গত সরস্বতী পুজোতে সবথেকে বেশি নেচেছে। জীবেনদের বাড়িতে আমি জানি শালগ্রাম শিলা আছে। আর জীবেন, তুমি কি বলেছ যে বিজ্ঞানের সত্য সন্ধানী আলোয় তুমি তোমার প্রপিতামহ পিতামহের সত্য চেহারা দেখতে পেয়েছ? অর্থাৎ ভণ্ড চেহারা বা ওই রকম ধরনের চেহারা, ধর্মের নামে যারা যজমানদের উপর অত্যাচার করতেন। পণ্ডিত মশাই তো এই নিয়েই তোমার পিতামহ প্রপিতামহের কথা বলেছেন। জীবেনের চোখ দিয়ে জল গড়িয়ে এসেছিল। চন্দ্রবাবু তার পিঠে হাত বুলিয়ে বলেছিলেন, কাঁদছ? কেঁদো না, ক্লাসে যাও। যা সম্পূর্ণ বোঝনি জাননি তাই নিয়ে চর্চা করতে গিয়ে ঠকেছ। এখন শেখো, পড়ো, পড়ে যাও। কবিতা লেখো, যা জানো তাই নিয়ে। আর একটা কথা বলে দিই, পণ্ডিত মশায়ের মতো ভালো মানুষ, শুদ্ধ মানুষ আমি দেখিনি। এবং ধর্মকে ঘৃণা করবার আগে, তাকে অবিশ্বাস করবার আগে তাকে ভালো করে জানো, বোঝো, তার মূলকে সন্ধান করো। তারপর অবিশ্বাস হলে ছেড়ে দিও, যাও। সেদিন শেষ ঘণ্টায় সমস্ত স্কুলের ছাত্রদের সমবেত করে তিনি বলেছিলেন ওই কথাগুলোই। ছাত্রদের কর্তব্য বুঝিয়েছিলেন। ঠিক তার দুদিন পর থেকে তিনি লক্ষ্য করলেন, জীবেনদের দলটি স্তোত্রপাঠ শেষ হবার পর স্কুল কম্পাউন্ডে ঢুকছে। শনিবারে ধর্মের ক্লাসে দেখলেন জীবেনরা নেই, চলে গেছে। এটা তার অসহ্য হয়েছিল। আজ ৪৯ বছর ধরে স্তোত্রপাঠ বাধ্যতামূলক। ১৬ বছর ধরে চলে আসছে ধর্মসভা। তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় তিনি জেনেছেন, বুঝেছেন, এর মধ্যে আছে পবিত্রতা, নম্রতা, পরিচ্ছন্নতা, শুভ্রতা, আছে শান্তি, আছে তৃপ্তি, আছে প্রসন্নতা, আছে শুচিতা। অন্ধবিশ্বাসের কথা নেই, লোকাচারের বন্ধন নেই, পীড়ন নেই। আজও পর্যন্ত কোনো দিন কোনো ছাত্র এতে আপত্তি করেনি। ইচ্ছা করে দেরি করে আসেনি অনুপস্থিত হবার জন্য। ইচ্ছা করে কেউ চলে যায়নি বিনা অনুমতিতে। পরের সোমবার তিনি আপিসে বসেই ডাকলেন, কেষ্ট। কেষ্ট এসে দাঁড়াতেই বললেন, এই ছেলেদের ডেকে নিয়ে এসো। নাম লেখা কাগজ হাতে তুলে দিলেন। জীবেনরা এসে দাঁড়াল। তিনি প্রশ্ন করলেন, আজ 1 সপ্তাহ তোমরা স্তোত্রপাঠের সময় থাকো না কেন? জীবেন, আসতে দেরি হয়ে যায় স্যার। সে তো ইচ্ছে করে। ছেলেরা চুপ করে রইল। ধর্মসভাতেও তোমরা ছিলে না এ শনিবারে। এবার জীবেন বললে, আমাদের ভালো লাগে না। হোয়াট? আমরা ধর্ম বিশ্বাস করি না, কিন্তু এই স্কুলে এটা কম্পালসারি। আজ আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, দিস ইজ দি সেকেন্ড টাইম। তৃতীয়বার আমি ক্ষমা করব না।
আবারও তিনি সেদিন তাদের বুঝিয়েছিলেন। তিনি নিজে যা বুঝেছেন, জেনেছেন, যা বুঝে যা জেনে তিনি এই প্রথা প্রবর্তন করেছিলেন, তার এতদিনের শিক্ষক জীবনে এর ফল যা পেয়েছেন তাও বলেছিলেন। বলেছিলেন, আমাকে বিশ্বাস করো, আমি বলছি তোমাদের, ধর্ম নিয়ে গোঁড়ামি যত খারাপ, বিজ্ঞান নিয়ে গোঁড়ামিও তেমনি খারাপ। তোমরা কতটুকু শিখেছ, কতটুকু জেনেছ? ছেলেরা উত্তর দেয়নি, চুপ করেই দাঁড়িয়েছিল। সেই চুপ করে থাকাটাই তাদের উত্তর। সেটা বুঝতে তার দেরি হয়নি। তিনি কঠিন কণ্ঠে বলেছিলেন, তা না হলে এই স্কুলে তোমাদের পড়া চলবে না। এই আমার শেষ কথা, যাও। ছেলেরা চলে গিয়েছিল। এরপর দিন কয়েক তারা নিয়ম মতোই স্তোত্র ক্লাসে এসেছিল। তিনি খুশি হয়েছিলেন। হঠাৎ সুকুমার ছেলেটি সেদিন এসে তাকে প্রশ্ন করলে, ধর্মসভা স্তোত্রপাঠ উঠে যাবে স্যার? ঈশ্বর নাই, জীবেনদা ভূপেশদারা বলছে ওরা উঠিয়ে দেবে। তিনি বলেছিলেন না। তাকে আশ্বাস দিয়ে তিনি স্কুলে পাঠিয়ে নিজে আপিসে বসে কর্তব্য স্থির করে নিয়েছিলেন। তিনি অনুমান করেছিলেন কি করবে ওরা। ওরা শিক্ষা বিভাগে দরখাস্ত করবে। স্তোত্রপাঠ ধর্মশিক্ষা শিক্ষা বিভাগের পাঠ্যসূচির বাইরের জিনিস, সুতরাং ওসবে যোগ দেওয়া বাধ্যতামূলক তিনি করতে পারেন না। তিনি স্থির করলেন সরকারি গ্রান্ট তিনি ছেড়ে দেবেন। তিনি নিজে মাইনে নেবেন না। মাইনে তিনি আজ 16 বছর একরকম নেননি। নিজের মাইনের টাকা দান করে বিভিন্ন ফান্ড খুলেছেন। ব্রজকিশোরের নামে তিনি বৃত্তি স্থাপন করেছেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ এই স্কুলের ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছাত্রকে 2 বছরের জন্য মাসিক 10 টাকা বৃত্তি দিয়ে থাকেন। দুটি গরিব ভালো ছেলের বোর্ডিংয়ের খরচ তিনি দিয়ে থাকেন। প্রাক্তন দরিদ্র শিক্ষকদের জন্য সাহায্য ভাণ্ডার স্থাপন করেছেন। তাতে মাসিক 20 টাকা তিনি চাঁদা দেন। থাকবে, এসব এখন থাকবে। বিনা সরকারি সাহায্যেই তিনি স্কুল চালাবেন। মাস্টারমশাইদের বলবেন, তারা নিশ্চয়ই তার পাশে এসে দাঁড়াবেন। তিনি লড়াই করবেন। ভগবানের নাম নিয়ে তিনি স্কুল আরম্ভ করেছিলেন। ভগবানের নাম তিনি উঠিয়ে দিতে দেবেন না। সীতেশবাবুকে ডেকে তিনি বললেন, আপনাকে একটা অনুরোধ করব সীতেশবাবু। বলুন। আপনি ময়দান ক্লাব বন্ধ করুন। বন্ধ করব? হ্যাঁ, আমি এ নিয়ে কোনো আলোচনা করতে চাই নে, শুধু বলতে চাই আপনি এটা বন্ধ করুন। সীতেশবাবু বললেন, ক্লাব আমি উদ্যোগী হয়ে গড়ে দিয়েছি, কিন্তু ক্লাব আমার নয়, ক্লাব ছেলেদের। বন্ধ করা না করা তাদের ইচ্ছার উপর নির্ভর করে মাস্টারমশাই। আপনি বলছেন আমি যোগ দেব না, এই পর্যন্ত বলতে পারি। আমি প্রেসিডেন্ট আছি, ছেড়ে দেব। সেই দিনই রাত্রে তিনি খবর পেলেন সুকুমারকে নিষ্ঠুরভাবে প্রহার করেছে জীবেনরা কয়েকজনে। হেড পণ্ডিত মশাই সেই খবর নিয়ে এলেন। সন্ধ্যার পর বোর্ডিং ইন্সপেকশন করে চন্দ্রভূষণবাবু ঘরে বসে এইসব কথাই ভাবছিলেন। 49 বছর, কত বিচিত্র ধরনের ছেলে দেখে এলেন। আজ 1905 সালের নবগ্রাম। সমাজ বিকৃত, ধর্ম বিকৃত। ছেলেরা 12 বছর পার হতে না হতেই তামাক ধরত। অধিকাংশই তখন বর্ধিষ্ণু ঘরের উঁচু জাতের ছেলে। ঋষিকেশ দুটো সিঁথি চিরে টেরি কেটে আসত, মাঝখানে চুল গুটিয়ে পাকিয়ে রাখত। তার মধ্যে রাখত সে বাটশাই লুকিয়ে। বাটশাই সে পকেটে রাখত না। চণ্ডীপুরের সরজাক্ষের 1.5 হাত লম্বা ভালো কলি হুঁকো ছিল। একদিন তিনি কেষ্টকে দিয়ে ছেলেদের ঘর বাক্স খানাতল্লাশ করতেন। 10-12টা হুঁকো 150-200 তামাক কলকে টিকে নিয়ে আসতেন। সরজাক্ষ ভাত খাবার পর চিৎকার করে কেঁদেছিল, মরে যাব, আমি মরে যাব। চিৎকার শুনে উৎকণ্ঠিত হয়ে তিনি ছুটে গিয়েছিলেন। কি হলো? পেটে যন্ত্রণা, আমি মরে যাব, মরে যাব। উৎকণ্ঠিত হয়ে তিনি ডাক্তার ডেকেছিলেন। সরজাক্ষকে দেখে ডাক্তার বলেছিলেন, ছেলেটা ছোটবেলা থেকেই বোধহয় তামাক খায় মাস্টারমশাই। তামাক খেতে পায়নি আজ, তাই মানসিক যন্ত্রণা সত্যি সত্যিই বোধহয় দেহের যন্ত্রণায় দাঁড়িয়েছে। ওর তামাক চাই। কেষ্টকে ডেকে চন্দ্রবাবু বলেছিলেন, কেষ্ট যাও, ওর হুঁকোটা বেছে ওকে দিয়ে এসো। তামাক সেজেই নিয়ে যাও। কেষ্ট যাচ্ছিল সরজাক্ষের হুঁকো নিয়ে। তিনি আবার ডেকে বলেছিলেন, হুঁকোগুলো সবই নিয়ে যাও। পরদিন তিনি তামাক খাওয়া সম্বন্ধে বক্তৃতা দিয়েছিলেন। নিজেও তামাক ছেড়ে দিয়েছিলেন। তামাক খাওয়া জীবনে তার বিলাস ছিল। নবগ্রামে মাঘী পূর্ণিমার মেলা হয়। মেলায় 7 দিন মেতে থাকত উরু। মেলার আগের দিনই উরু মাথায় সাবান দিয়ে চুল রুক্ষ করে। বগলে রসুন চেপে স্কুলে এসে বলতো, জ্বর হয়েছে স্যার। ধরতে পারলেন না প্রথম প্রথম,
ভাবতেন সত্যিই জ্বর হয়েছে উরুর। সিদ্ধি খেয়ে কুৎসিত কেলেঙ্কারি করেছিল এখানকার বর্ধিষ্ণু ধনীর ঘরের ছেলে। পড়াশুনায় কিন্তু সে ভালো ছেলে। তিনি তাকে বেত মেরে জর্জরিত করে স্কুল থেকে বের করে দিয়েছিলেন। নবগ্রামের বর্ধিষ্ণু ঘরের ছেলেরা ছিল উদ্ধত। সম্পদের অহংকারে যত অহংকৃত, তত ছিল তাদের পড়ায় অবহেলা। তাদের তিনি সহ্য করতে পারতেন না। এর জন্য নবগ্রামের ভদ্র সম্প্রদায়ের সঙ্গে দীর্ঘদিন তাকে প্রায় যুদ্ধ করতে হয়েছে। তিনি কোনোদিন নতি স্বীকার করেননি, কোনো দিন না। স্কুলের দুঃসময় গেছে, সে দুঃসময়ের হেতুর অন্যতম হেতু এই নবগ্রামের ভদ্র সম্প্রদায়ের ছেলে। ১৯১৬ সালে গৌরীকান্তকে পুলিশে ধরে নিয়ে গেল। বিপ্লবী দলের সঙ্গে যোগাযোগ ছিল ছেলেটি। সাময়িকভাবে স্কুলের অ্যাড বন্ধ হল। তিনি পুলিশের কাছে বলেছিলেন, গৌরীকান্তকে তিনি জানেন, ভালো করে জানেন, এমন অপরাধ সে করেনি, করতে পারে না। তবে মানুষের সেবাধর্ম যদি অপরাধ হয়, সে অপরাধ গৌরীকান্ত করেছে। নবগ্রামের ওই একটি ছেলে গৌরীকান্তকে স্মরণ করে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। গৌরীকান্তর জন্য পুলিশের ভয়ে অনেক ছেলে স্কুল ছেড়ে চলে গিয়েছিল সে সময়। তার উপর স্কুলের ম্যাট্রিক পরীক্ষার ফল সেবার অত্যন্ত খারাপ হয়েছিল। ১৮টি ছেলের মধ্যে 4টি ছেলে মাত্র পাশ করেছিল। স্কুলের ছাত্র সংখ্যা 200 থেকে নেমে এলো 120-25-এ। এখান থেকে 3 ক্রোশ দূরে নতুন হাই স্কুল হল। সেদিন তিনি ভিক্ষার ঝুলি তুলে নিয়েছিলেন কাঁধে, আর হাতে নিয়েছিলেন কলম। সাধারণের কাছে ভিক্ষা করে স্কুল চালিয়েছিলেন। সরকারের সঙ্গে অ্যাড বন্ধের জন্য যুদ্ধ করেছিলেন। 2 বছর পর সে অ্যাড আদায় করেছিলেন। একসঙ্গে 2 বছরের টাকা। সেই টাকায় স্কুলের নতুন বাড়ি হয়েছিল। নতুন বাড়ির জন্য তিনি কয়লার ব্যবসায়ী ছাত্রদের কাছে ইট পোড়াবার কয়লা ভিক্ষা করেছিলেন। এখানে যারা ইট পাড়ে পোড়ায় তাদের বাড়ি গিয়ে বলেছিলেন, এই স্কুলে তোমাদের ছেলেদের পড়ার সুবিধে করে দেব, হাফ ফ্রি করে দেব, তোমাদের কম মজুরিতে ইট পুড়িয়ে দিতে হবে। দিয়েছিল তারা। চন্দ্রভূষণবাবু ঘরখানার চারিদিক চেয়ে দেখলেন। প্রতিটি ইট দেখে দিয়েছেন। নরম ইট, আধপোড়া ইট তিনি বেছে বেছে ফেলে দিতেন। ওই স্কুলের আয়রন চেস্ট, ওটা হয়েছে ১৯১৮ সালের ম্যাট্রিক পরীক্ষার্থী ছাত্রদের জরিমানার টাকায়। ছেলেরা টেস্টের কোশ্চেন চুরি করেছিল। প্রতিটি ছেলের 10 টাকা হিসেবে জরিমানা করেছিলেন। পরীক্ষার খাতা দেখেই তিনি বুঝেছিলেন কোশ্চেন জেনে ছেলেরা উত্তর লিখেছে। তিনি ছেলেদের ডেকে বলেছিলেন, আমি বলছি, তোমরা আমার পা ছুঁয়ে বলো, সত্য কথা বলো। স্বীকার করেছিল ছেলেরা। তিনি বলেছিলেন, আমি খুশি হয়েছি, কিন্তু অপরাধের শাস্তি নিতে হবে তোমাদের। ভবিষ্যতে যাতে ছেলেরা আর চুরি করতে না পারে, এর ব্যবস্থা করতে হবে আমাকে। সাজা দিতেই হবে। 10 টাকা করে ফাইন দিতে হবে প্রত্যেককে। 2টি গরিব ভালো ছেলের ফাইনের টাকা তিনি নিজে দিয়েছিলেন। নবগ্রামের বাবুদের ছেলে ছিল একটি, তাকে তিনি অ্যালাউ করেননি। আর করেননি বোর্ডিংয়ের একটি ধনীর ছেলেকে। এরাই ছিল পাণ্ডা এবং পড়ায় ছিল কাঁচা। তা নিয়েও অনেক ক্ষোভ হয়েছিল। তাতেও তিনি হার মানেননি, কোনো আপোষ করেননি। ব্রজকিশোরের সঙ্গেও তিনি আপোষ করেননি। একমাত্র ছেলে ব্রজকিশোর, তিনি আপোষ করবেন না, কখনও না, কিছুতেই না। চন্দ্রভূষণবাবু ডাকলেন, কেষ্ট, আজ্ঞে, আলো নিয়ে সঙ্গে এসো। দেখো হেড পণ্ডিত মশাই কোথায়, ডাকো তাকে, সুকুমারকে দেখতে যাব আমি। এই রাত্রে? হ্যাঁ, রাত্রেই যাব। হাসলেন তিনি। রাত্রি আর দিন, কেষ্ট বুড়ো হয়েছে, ভুলে গেছে। রাত্রি 12টায় সংবাদ পেয়েছেন গ্রামান্তরে একটি ভালো ছেলের কঠিন অসুখ। তিনি দেখতে গেছেন। কেষ্টই সঙ্গে গিয়েছে, ডাক্তার নিয়ে গেছেন। বোর্ডিংয়ের ছেলের টাইফয়েড, রাত্রে 2 বার গিয়ে খবর নিয়েছেন। কতদিন এমনি উঠে নিঃশব্দে পদসঞ্চারে বোর্ডিংয়ের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে এসেছেন। ঘরে আলোর ছটা পেয়ে ডেকেছেন, এত রাত্রে আলো জেলে কি করছো? পড়ছো? না, অসুখ করবে, শুয়ে পড়ো। নিজের হাতে আলো নিভিয়ে দিয়ে এসেছেন। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3টে মাস নিয়মিত নিত্য তিনি বোর্ডিংয়ের ঘরে ঘরে কান পেতে শুনে আসেন। আজও আসেন। তখন সদ্য ঘর ছেড়ে আসে নতুন ছেলেরা, ভর্তি হয়। প্রথম প্রথম নিদারুণ মানসিক যন্ত্রণা ভোগ করে। মা ছেড়ে আসে, রাত্রে ঘুম আসে না। সকলে ঘুমিয়ে গেলে তারা কাঁদে। অস্ফুট কণ্ঠে মধ্যে মধ্যে মাকে ডাকে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। তিনি ডেকে তুলে সান্ত্বনা দিয়ে আসেন।
এককালে নবগ্রামের পথে বের হতেন তিনি। ছেলেদের আড্ডাখানাগুলি জানা ছিল তার। তাস চলত, পাশা চলত, গল্প হইচই করত গ্রামের ছেলেরা। তিনি রাস্তায় দাঁড়িয়ে বলতেন, অনেক রাত্রি হয়েছে কিশোরী, ঘুমিয়ে পড়ো, নো মোর বয়েজ, নো মোর, বলেই চলে আসতেন। কোথাও শুধু গলা ঝেড়ে সারাটুকু দিয়েই চলে আসতেন। শুকুকে নিষ্ঠুরভাবে মেরেছে, খেজুরের ডাল দিয়ে পিঠখানা প্রায় রক্তাক্ত করে দিয়েছে। লম্বা রক্তমুখী দাগে পিঠখানা ক্ষতবিক্ষত। স্তব্ধ হয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। শুকু ফুঁপিয়ে কেঁদে উঠল। চন্দ্রভূষণবাবুর চোখে আগুন জ্বলে উঠল। বার্ধক্যের পীত পাণ্ডুর দীপ্তিহীন চোখ দুটি অস্বাভাবিক দীপ্তিতে প্রদীপ্ত হয়ে উঠল। হেড পণ্ডিত মশাই ভয় পেলেন। চন্দ্রভূষণবাবুর এ দৃষ্টি অন্যে চেনে না, তিনি চেনেন। ব্রজকিশোরকে চন্দ্রভূষণবাবু যেদিন বলেছিলেন, বেরিয়ে যা তুই, ঘর থেকে বেরিয়ে যা, সেদিন তিনি তার চোখে এই দৃষ্টি দেখেছিলেন। নবগ্রামের বাবুদের একটি ভালো ছেলেকে সিদ্ধি খেয়ে কুৎসিত ব্যবহারের জন্য হলে দাঁড় করিয়ে বেতের ঘায়ে জর্জরিত করে দিয়েছিলেন যেদিন, সেদিন এই দৃষ্টি তার চোখে তিনি দেখেছিলেন। হেড পণ্ডিত সভায় ডাকলেন, মাস্টারমশাই। চন্দ্রভূষণবাবু কথার উত্তর দিলেন না। দীর্ঘ পদক্ষেপে নীরবে স্কুলে ফিরে এলেন। পরের দিন স্তোত্রপাঠের পরই তিনি বললেন, তোমরা হলে এসে দাঁড়াও। কেষ্ট, আমার বেত নিয়ে এসো। জীবেন চ্যাটার্জি, ভূপেশ গাঙ্গুলি, দীপেন মিত্র, নিতু দত্ত, দাঁড়াও, এদিকে এসো। কেষ্ট, টুল দাও চারখানা। দাঁড়াও তোমরা টুলের উপর। পণ্ডিতমশাই শিউরে উঠলেন। চন্দ্রভূষণবাবুর চোখে সেই দৃষ্টি। মাস্টারমশাই, মাস্টারমশাই। গ্রাহ্য করলেন না চন্দ্রবাবু। এ অমার্জনীয় ঔদ্ধত্য তিনি সহ্য করবেন না, আপোষ তিনি কোনো মতেই করবেন না। সেকেন্ড মাস্টার এগিয়ে এলো। মাস্টারমশাই, প্লিজ, প্লিজ, আমার কর্তব্যে আপনি বাধা দেবেন না, সীতেশবাবু। বেত মেরেই তিনি ক্ষান্ত হননি, তাদের স্কুল থেকে বের করে দিয়েছেন। এই স্কুলে তাদের স্থান তিনি দেবেন না, কখনও না, কিছুতেই না। আদর্শের বিপক্ষে কখনও তিনি আপোষ করেননি। একটা সংঘর্ষ তিনি প্রত্যাশা করেছিলেন। জীবেন ভূপেশ ছেলেদের পাণ্ডা, নবগ্রামের ছেলে। ছেলেদের তারা মাতাতে পারে, প্রয়োজন হলে ভয় দেখাতে পারে, মেরে সাজা দিতে পারে। জীবেন কবিতা লেখে বলে ছেলেদের প্রিয়ও বটে, তার উপর সীতেশবাবু আছেন পিছনে। কিন্তু এমন প্রচণ্ড হতে পারে এ সংঘর্ষ তিনি কল্পনা করতে পারেননি। হোক সে সংঘর্ষ কল্পনাতীত, তবু তিনি আপোষ করবেন না। উঠে পড়লেন তিনি চেয়ার থেকে। সেকেন্ড পিরিয়ডের ঘণ্টা পড়ল। তার ক্লাস 9-এ, ইংরেজির ক্লাস। চেম্বার্স ডিকশনারি, নোটের খাতা, ইংরেজি সিলেকশন নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। প্রকাণ্ড হলঘরটা খাঁ করছে। হলের মাঝখান দিয়েই পথ। সেই ঘড়ির পেন্ডুলামের টকটক শব্দটা ক্রমান্বয়ে ধ্বনিত হয়ে চলেছে। ব্রজকিশোরের মৃত্যুরাত্রির স্মৃতি জড়ানো রয়েছে ওই শব্দটার মধ্যে। থমকে দাঁড়ালেন তিনি। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস আপনি বুক চিরে বেরিয়ে এলো। ব্রজকিশোর নেই। স্কুল, নবগ্রাম বিদ্যাপীঠ, এও থাকবে না। কি নিয়ে থাকবেন তিনি? পর মুহূর্তেই তিনি সচকিত হয়ে উঠলেন, নিজেকে শক্ত করে তুললেন। না, যা। আদর্শের জন্য তিনি ব্রজকিশোরকে ত্যাগ করেছিলেন। আদর্শ ক্ষুণ্ণ করে নবগ্রাম বিদ্যাপীঠকে বাঁচিয়ে রাখতে চান না। দীর্ঘ পদক্ষেপে তিনি হাঁটতে শুরু করলেন। ব্রজকিশোর এমএ পড়তে পড়তে পড়া ছেড়ে দিয়েছিল। নবগ্রামের বাবুদের ছেলেদের সঙ্গে তার গোপন গাঢ় অন্তরঙ্গতা ছিল। এই স্কুলে পড়বার সময় থেকেই বন্ধুত্ব। এটা তিনি পছন্দ করতেন না। ব্রজকিশোরের অনুরাগের কারণ বুঝতে তার ভুল হয়নি। নবগ্রামের সম্পন্ন ঘরের সন্তানগুলির প্রধান আকর্ষণ তাদের পোশাক, তাদের রুচি, তাদের চালচলন। তিনি বলতেন, খোলস। ঈশপের সিংহ চর্মাবৃত গর্ধবের গল্প পড়েছ? অবশ্য গর্ধব সকলে নয়, খাঁটি সিংহ দু একজন আছে, এবং চামড়া গায়ে গর্ধবের স্থলে নেকড়ে চিতাবাঘও আছে। তবুও ওদের সঙ্গ করো না। ওদের পথ আমাদের পথ এক নয়। ওরা চায় সম্পদ আর প্রতিষ্ঠা, আর কিছু না। আমি চাই সত্যকারের বিদ্যা। তোমাকেও তাই চাইতে হবে। স্কুল জীবনে ব্রজকিশোরকে তিনি রক্ষা করেছিলেন। ব্রজকিশোর অবশ্য গোপন বন্ধুত্ব গোপন রাখতে পেরেছিল, অতি সুকৌশলে গোপন রেখেছিল। একদিনের জন্য ব্রজকিশোর ওদের গায়ের গন্ধ গায়ে নিয়ে আসেনি। কোনোদিন ওদের বর্ণাঢ্য জামা কাপড়ের ছাপ ওর গায়ে দেখতে পাননি।
কখনো বিড়ি সিগারেটের গন্ধ পাননি, ব্রজকিশোরের জামার রঙের সঙ্গে ওদের পোশাকের সাদৃশ্য দেখেননি। সেই ব্রজকিশোর কলকাতায় পড়তে গেল, ডিস্টিংশনের সঙ্গে বিএ পাশ করলে, এমএ ক্লাসে ভর্তি হল। হঠাৎ একদিন গুজব শুনলেন ব্রজকিশোর পড়া ছেড়ে দিয়েছে। তার অন্তরঙ্গ বন্ধু নবগ্রামের সুরেনের সঙ্গে কয়লার ব্যবসা করতে নেমেছে। স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তিনি। এও সম্ভব? ব্রজকিশোর, তার কল্পনার ব্রজকিশোর! তিনি ছুটে গিয়েছিলেন কলকাতায়, নিজের চোখে যাচাই করে দেখে আসবেন। কলকাতায় পৌঁছে ইউনিভার্সিটি ঘুরে ব্রজকিশোরের বাকি মাইনে এবং অনুপস্থিতির দিনের হিসেব নিয়ে তার মেসে এসে উঠেছিলেন। বেলা তখন শেষ হয়ে এসেছে, তখনও ফেরেনি ব্রজকিশোর। ব্রজকিশোরের দরজায় একটা কাঠের বোর্ড টাঙানো ছিল, কোল মার্চেন্ট ব্রোকার, কলিয়ারি এজেন্ট। তিনি আর দাঁড়াননি, একখানা কাগজে তার নাম লিখে চাকরের হাতে দিয়েই চলে এসেছিলেন। তারপর ব্রজকিশোরের সঙ্গে সুদীর্ঘ পত্রালাপ। পত্রে ব্রজকিশোর লিখেছিলেন, আপনি আমাকে শেষ পর্যন্ত স্কুল মাস্টারি করিতে বাধ্য করিবেন বলিয়াই আমি এমএ পড়া ছাড়িয়াছি। স্কুল মাস্টারি আপনার যত ভালো লাগুক, আমার ভালো লাগে না। আপনি জীবনে যাহাকে বিলাস বলেন, আমি তাহাকে অবশ্য প্রয়োজনীয় বলিয়া মনে করি। আপনি দুঃখের মধ্যে আনন্দ অনুভব করেন, ত্যাগ ও কৃচ্ছ সাধনে গৌরব অনুভব করেন। সে অনুভূতি আমার নাই। আমি দুঃখকে দুঃখই বলি, কষ্ট পাই। ত্যাগের অপেক্ষা অর্জনের গৌরবকে আমি ছোট মনে করি না। আমাকে আপনি ক্ষমা করিবেন, অনুগ্রহপূর্বক আমার স্বাধীনতা স্বীকার করিবেন। আমার সে বয়স হইয়াছে, আমি আমার পথ বাছিয়া লইয়াছি। তিনি আপিসে বসেই তার উত্তর দিয়েছিলেন, যে পথ তুমি বাছিয়া লইয়াছ সে পথ ও আমার পথ বিপরীতমুখী। সুতরাং পরস্পরের সঙ্গে আর দেখা হইবে না, এটা তুমি ভাবিয়া বুঝিয়াই দেখিয়াই পত্র লিখিয়াছ বলিয়া মনে করি। অতএব যে পত্র তুমি আমার পাইবে, জানিবে সে পত্র আমার শেষ শয্যায় শুইয়া লেখা পত্র। পণ্ডিত কিশোরীমোহন সচকিত হয়ে তাকে ডেকেছিলেন, মাস্টার মশাই। পত্র লেখার মধ্যে চন্দ্রভূষণবাবু এমন মগ্ন হয়ে গিয়েছিলেন যে পণ্ডিত কখন এসেছিলেন জানতেই পারেননি। চোখ তুলে চন্দ্রভূষণবাবু বলেছিলেন, পণ্ডিত মশাই। কি হয়েছে মাস্টার মশাই? কিছু হয়নি তো? হয়েছে, আপনার মুখ দেখে বুঝতে পারছি। এমন মূর্তি, এমন দৃষ্টি তো আপনার কখনো দেখিনি। কি হয়েছে বলুন না। চন্দ্রবাবু চিঠি দুখানা তার হাতে তুলে দিয়েছিলেন। চিঠি দুখানা পড়ে পণ্ডিত বলেছিলেন, কিন্তু এ কি পত্র আপনি লিখলেন? না না না, ঠিক লিখেছি, দিন। না না মাস্টার মশাই, ওর মুখ আমি দেখব না পণ্ডিত মশাই। সে মৃত্যুকালে যদিও আসে তো। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন, আমি খবর পেয়েছি ব্রজকিশোর মদ্যপান করতে আরম্ভ করেছে। সুরেনদের ফার্ম থেকে হোটেলে সাহেবদের পার্টি দিয়েছিল। সেই পার্টিতে নিজের চোখে দেখেছেন এমন মানুষ আমাকে বলেছেন। পত্রখানা উল্টো দিক থেকে সত্য হয়ে গেল। তার মৃত্যুশয্যায় দেখতে আসার বদলে ব্রজকিশোর নিজের মৃত্যুশয্যায় শুয়ে তাকে দেখা দিতে এলো। টাইফয়েডে আক্রান্ত ব্রজকিশোরকে সুরেন পৌঁছে দিতে এসেছিল। ব্রজকিশোর কেঁদেছিল, ক্ষমা চেয়েছিল তাঁর কাছে, বলেছিল, আমি ভালো হয়ে উঠে আবার কলেজে ভর্তি হব। ব্রজকিশোরের মৃত্যু হয়েছিল ভোর রাত্রে। সেবা যারা করছিল তারা তখন ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে ঢুলছে। তিনি শুধু মুখের দিকে তাকিয়ে বসেছিলেন। অকস্মাৎ জীবন দ্বীপ নিভে গেল, অত্যন্ত নিঃশব্দতার সঙ্গে। অগোচরে তিনি তাকিয়ে থেকেও ঠিক বুঝতে পারেননি। ঠিক দিন শেষে রাত্রি নামার মতো আলো ম্লান হয়ে আসে ক্ষণে ক্ষণে, তারপর হঠাৎ যে কখন অন্ধকার ঘনিয়ে রাত্রি নামে ঠিক বোঝা যায় না। ঠিক তেমনি তিনি বুঝতে পেরে চাদরখানি টেনে গলা পর্যন্ত ঢেকে দিয়েছিলেন। পণ্ডিত মশাই ছিলেন তার পাশে, তিনিই প্রথম জেগেছিলেন। আর্তস্বরে তিনি ডেকে উঠেছিলেন, মাস্টারমশাই, কি হলো? কিশোর, কিশোর! মৃদুস্বরে চন্দ্রবাবু বলেছিলেন, নেই, চলুন স্কুলের সিঁড়িতে গিয়ে বসি। স্কুলের সিঁড়িতে দুজনেই নির্বাক হয়ে বসেছিলেন। নিস্তব্ধ শেষ রাত্রি, বায়ুস্তরে অন্ধকার। পৃথিবীর সর্বাঙ্গে অণু পরমাণুতে অনেক স্তব্ধতা, ক্লান্তি। তারই মধ্যে তাঁরা যেন ডুবে যাচ্ছিলেন, হারিয়ে যাচ্ছিলেন। স্তব্ধতা ভঙ্গ করে তিনিই প্রথম বলেছিলেন, সিঁড়িগুলো বড় কম চওড়া, পুরনোও হয়েছে, ফেটেছে। এবার ভেঙে সিঁড়িগুলো বেশ চওড়া করে করাতে হবে।
কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে আবার বলেছিলেন, গোড়াতে প্ল্যান তো ভালো হয়নি, অনেক খুঁত থেকে গিয়েছে, এসবগুলো ভেঙে চুরে এবার ঠিক করতে হবে। পণ্ডিত মশাই বলেছিলেন, স্কুলের কথা এখন থাক মাস্টার মশাই। চন্দ্রবাবু বলেছিলেন, ব্রজকিশোর গেল, এখন এই স্কুলই তো সম্বল রইল পণ্ডিত মশাই, বুড়ো বয়সে খেতেও দেবে না? অক্ষম হলেও আমাকে একটা পেনশন দেবে না? তা দেবে। স্কুলেই দেহ রাখব, ছেলেরাই সৎকার করবে, ওরাই শ্রাদ্ধ করবে। ওর কথা ছাড়া আর কোন কথা কইব? একটু হেসেছিলেন। আজ সেই স্কুল, সেও কি? নিস্তব্ধ হলে ঘড়িটা টকটক করে শব্দ করে চলেছে, মনে করিয়ে দিচ্ছে ব্রজকিশোরের মৃত্যু রাত্রির কথা। ঠিক তেমনি সামনে কমাস পরেই গোল্ডেন জুবিলি। হঠাৎ তিনি ঘুরলেন। বারান্দায় এসে খড়খড়িতে ঝোলানো পেটা ঘণ্টাটার ফাঁস থেকে কাঠের হাতুড়িটা খুলে নিয়ে ছুটির ঘণ্টা বাজিয়ে দিলেন। মাস্টারেরা ক্লাস থেকে বেরিয়ে এলেন। কে ঘণ্টা বাজাচ্ছে? ওই ছেলেরা নিশ্চয়ই। ওদের দুষ্টু বুদ্ধির কি সীমা পরিসীমা আছে? পণ্ডিত মশাই বলতে বলতেই এলেন, এই হতভাগারা, পাষণ্ডের দল সব, কুষ্মাণ্ড কোথাকার! অবাক হয়ে গেলেন তারা। হেডমাস্টার ঘণ্টা বাজাচ্ছেন। ছুটি, কেষ্ট, দরজা বন্ধ করো। আপিসে এসে তিনি কাগজ টেনে লিখতে বসলেন। পণ্ডিত মশাই বললেন, স্কুলের লম্বা ছুটি দিয়ে দেবেন বোধহয়, নয়তো বন্ধ। না। চন্দ্রবাবু রেজিগনেশন লেটার লিখছিলেন। চিঠি হাতে উঠে দাঁড়ালেন। সেই পোশাকেই দীর্ঘ পদক্ষেপে বেরিয়ে পড়লেন পথে, সেক্রেটারির বাড়ি। ছেলেরা ফিরে আসুক, স্কুল বাঁচুক। আমার আদর্শ ওরা মানছে না, আমার কাল গত হয়েছে, আমি চলে যাচ্ছি, স্কুল বাঁচুক। সেক্রেটারি অবাক হয়ে চেয়ে রইলেন। এ কি হয়? হয়, তাই নিয়ম, এই হবে। সামনে জুবিলি হবে, ওরা করবে, অন্তত ততদিন থাকুন। না। মাস্টারেরা সকলেই উপস্থিত ছিলেন। সেকেন্ড মাস্টার বললেন, উনি তো রইলেনই, কাছেই ওর বাড়ি। হাসলেন চন্দ্রবাবু, বিচিত্র হাসি। জুবিলি হয়ে গেল সেদিন, কিন্তু চন্দ্রবাবু আসেননি। তিনি কাশীতে চলে গেছেন। তার পত্র একখানি এসেছিল, তাতে রবীন্দ্রনাথের কবিতার একটা লাইন একটু বদল করে লিখে দিয়েছিলেন, যখন আমার চরণ চিহ্ন পড়ে না আর এই ঘাটে, তখন নাই বা মনে রাখলে। লেসন চ্যানেলে আজকে শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হেডমাস্টার।